7ই জানুয়ারি 2023 আজমের শহরের একটা রিসোর্টে কয়েকজন সঙ্গীদের সাথে বসে চা খাচ্ছিলেন সেখানকার প্রাক্তন কাউন্সিলর সাওয়াই সিং। এমন সময় হঠাৎ করে দুজন বাইক আরোহী বাইক নিয়ে রিসোর্টের ভেতরে ঢুকে পড়ে এবং কিছু বুঝতে পারার আগেই ধাই ধাই করে গুলি চালাতে আরম্ভ করে সাওয়াই সিং এর দিকে। তারপর দুজন বাইক আরোহী সেখান থেকে পালিয়ে সরাসরি পুলিশ স্টেশনে গিয়ে হাসি মুখে আত্মসমর্পণ করে এবং বলে, আমাদের প্রতিশোধ সম্পন্ন হয়েছে, এবার আমাদের গ্রেফতার করুন। কিন্তু কিসের প্রতিশোধ? পুলিশ যখন এই ব্যাপারে ফার্দার ইনভেস্টিগেশন শুরু করে তখন সামনে উঠে আসে আজ থেকে 30 বছর আগের একটা হার হিম করা ঘটনা। এমন এক ভয়ঙ্কর ঘটনা যার কথা মনে পড়লে এখনো বুক কেঁপে ওঠে আজমের শহরের অনেক মহিলার। কারণ এই ঘটনায় একজন নয়, দুজন নয়, 1990 থেকে শুরু করে 1992 সালের মধ্যে আজমের শহরের প্রায় 250 জনেরও বেশি মহিলা শিকার হয়েছিল একটা সিস্টেমেটিক যৌন হেনস্থা এবং ব্ল্যাকমেলিং এর। শুনলে আরো চমকে যাবেন, তাদের মধ্যে বেশিরভাগই ছিল আন্ডার এজ স্কুল স্টুডেন্ট, অর্থাৎ নাবালিকা। 100 teenage girls were sexually abused, laid bare a toxic mix of religious reach and political impunity. আগে হ্যাঁ, স্কুলের মেয়েদেরকে এক এক করে ফার্ম হাউসে ডেকে তাদের ধর্ষণ করে নগ্ন ছবি তুলে ছড়িয়ে দেওয়া হয়েছিল গোটা শহরে। সবাই সবকিছু জানতো, সবাই সবকিছু বুঝতো, কিন্তু কেউ কিছু করতে পারতো না, কারণ এই সমস্ত কিছুর পেছনে ছিল তিনটে বড় নাম। बहुत ही प्रभावशाली लोग हैं बहुत से पहलुओं से। এবং এই ঘটনার ইম্প্যাক্ট এতটাই বেশি ছিল যে সেই সময় আজমের শহরের কোনো মেয়ের বিয়ে ঠিক হলে ছেলেপক্ষ আগে মেয়ের ছবি নিয়ে যেত একটা ফটো স্টুডিওতে এবং সেখানে গিয়ে সেই ছবি দেখিয়ে জিজ্ঞেস করতো, দেখুন তো এই মেয়েটার কোনো ছবি আপনাদের কাছে আছে কিনা। Was one of India's biggest sex scandal, and a lot of people are not aware about it at all. নমস্কার, আমি অপূর্ব, আর আমাদের আজকের কেস এমন একটা কেস যেটা শুরু হয়েছিল যখন এই মেয়েরা স্কুলে পড়তো, আর এই কেসটা যখন শেষ হয় তখন তারা কারো মা ঠাকুমা হয়ে গেছে। She said, "Why are you still calling me to the court again and again? It has been 30 years. I am now a grandmother." চলুন আজকের ভিডিওতে আমরা জানবো আজ অব্দি ভারতের ইতিহাসে সব থেকে বড় সেক্স স্ক্যান্ডালের ব্যাপারে, যাকে পরবর্তীকালে নাম দেওয়া হয় আজমের সেক্স স্ক্যান্ডাল। সাল 1990। আজমের রাজস্থানের এই শহর ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বরাবরই একটা পবিত্র জায়গা হিসেবে পরিচিত। প্রতি বছর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মুসলিম এবং অন্যান্য ধর্মের মানুষেরাও এখানে আজমের শরীফ দরগা দর্শন করতে আসেন। সেই আজমের শহরে সবচেয়ে রেপুটেড স্কুলগুলোর মধ্যে একটা স্কুলের নাম হচ্ছে সোফিয়া সেকেন্ডারি গার্লস স্কুল, আর এই ঘটনার সূত্রপাত ওই স্কুল থেকেই। যেহেতু গার্লস স্কুল, তাই স্কুলের মেয়েদের ছেলেদের সাথে ইন্টারাকশন হবার খুব একটা সুযোগ ছিল না। কিন্তু তাও একদিন ওই স্কুলের ক্লাস 8-এ পড়া একটা মেয়ের আলাপ হয় স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ছেলের সাথে। ছেলেটির নাম ফারুক চিস্তি। ফারুক মেয়েটির থেকে বয়সে অনেকটা বড় হলেও মেয়েটির তাতে কিছু যায় আসে না, বরং খুব কম সময়ের মধ্যেই দুজন খুব কাছাকাছি চলে আসে। মেয়েটি ধীরে ধীরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করে ফারুককে, কিন্তু মেয়েটি তখন আন্দাজও করতে পারেনি তার এই অগাধ বিশ্বাস আগামী কিছুদিনের মধ্যে কতগুলো মানুষের জীবন উলট পালট করে দিতে চলেছে। ফারুক একদিন সুযোগ বুঝে মেয়েটিকে তার ফার্ম হাউসে আসার জন্য ইনভাইট করে। মেয়েটিও সাথে সাথে ফারুকের এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং একদিন স্কুল বাঙ্ক মেরে কাউকে না জানিয়ে পৌঁছে যায় ফারুকের ফার্ম হাউসে। ফার্ম হাউসে যাওয়ার পর ফারুক অনেকক্ষণ ধরে মেয়েটির সাথে অনেক কথা বলে, নানান গল্প করে এবং অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে ওই নাবালিকা মেয়েটিকে রাজি করায় তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য। মেয়েটি ফারুককে অন্ধের মতো ভালোবাসতো, তাই প্রাথমিকভাবে সেও কোনো আপত্তি করেনি। কিন্তু ফারুকের মাথায় ছিল অন্য ফন্দি। ওদের শারীরিক মেলামেশার সময় বারণ করা সত্ত্বেও ফারুক ওই মেয়েটির কিছু ছবি তুলে নেয়, অবশ্যই আপত্তিকর ছবি। মেয়েটি ফারুককে বারবার রিকোয়েস্ট করে ছবিগুলো নষ্ট করে দেওয়ার জন্য, কিন্তু ফারুক তখন নিজের আসল রূপ দেখায় এবং হাসতে হাসতে মেয়েটিকে বলে, এই ছবিগুলো যদি তোমার পাড়া প্রতিবেশী কিংবা বাড়ির লোকেরা দেখতে পায় তাহলে কি হবে বলো তো। বুঝতেই পারছেন 1990 সালের ঘটনা। সেই সময় এরকম প্রেম করে কারোর সাথে শারীরিক সম্পর্ক তৈরি করা একটা ট্যাবু মানা হতো। স্বাভাবিকভাবেই মেয়েটি খুব ভয় পেয়ে যায় এবং ফারুকের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতে থাকে সে যেন এমনটা না করে। আর ঠিক তখনই ফারুক নিজের আসল চালটা চালে এবং মেয়েটিকে বলে এই ছবিগুলো সে নষ্ট করে দেবে, তবে তার বিনিময়ে মেয়েটিকে তার কোনো বান্ধবীকে এই ফার্ম হাউসে নিয়ে আসতে হবে। আর মেয়েটি যদি সেটা না করতে পারে তাহলে এই ছবিগুলো সবার কাছে সার্কুলেট করে দেবে। আর ঠিক এখান থেকেই শুরু হয় আজ অব্দি ভারতের সব থেকে বড় সেক্স স্ক্যান্ডাল। ক্লাস 8-এর ওই মেয়েটি নিজের সম্মান বাঁচানোর জন্য ভয়ে ফারুকের কথা মতো পরের দিন তার এক বান্ধবীকে নিয়ে ওই ফার্ম হাউসে যায়। ফারুক ওই দিন তার সাথে আরেক বন্ধুকে নিয়ে আসে এবং এবার দুজনে মিলে ওই মেয়েটির ধর্ষণ করে এবং ক্লাস 8-এ পড়া মেয়েটির মতোই এই মেয়েটারও কিছু নগ্ন ছবি তুলে নেয় এবং একই রকম ভাবে ওই মেয়েটাকেও ব্ল্যাকমেল করে বলে সে যদি তার কোনো বান্ধবীকে এই ফার্ম হাউসে না নিয়ে আসে তাহলে এই ছবিগুলো পুরো শহরে ছড়িয়ে দেবে। এবং এইভাবে একজনের থ্রুতে আরেকজন, আরেকজনের থ্রুতে আরেকজন করতে করতে এমন একটা সময় আসে যখন পুরো স্কুলের অলমোস্ট প্রত্যেকটা মেয়ে এই সিস্টেমেটিক ধর্ষণ এবং ব্ল্যাকমেলিং এর শিকার। তাদের মধ্যে কয়েকজনকে 2-3 বার করে এরকম ভাবে ধর্ষণ করা হয়।
এবার অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে কেন এই অপরাধ মুখ বুজে সহ্য করলো এই মেয়েরা বা তার পরিবার। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে জানতে হবে কে এই ফারুক চিশতি। আজমের শরীফের যে বিখ্যাত দরগা খাজা মঈনুদ্দিন চিশতির দরগা, সেই দরগার দেখাশোনার মূল দায়িত্বে ছিল এই চিশতি পরিবার, আর এই ফারুক ছিল সেই চিশতি পরিবারেরই ছেলে। তাই স্বাভাবিকভাবেই এলাকায় তাদের প্রভাব ছিল বিরাট। গোটা আজমের বিরাট সম্মানের চোখে দেখতো এই চিশতি পরিবারকে, এবং এর পাশাপাশি ফারুক ছিল তৎকালীন শাসক দলের যুব নেতা, ফলে রাজনৈতিক দিক থেকেও অনেক প্রভাবশালী। আর এই কারণে ফারুকদের সামনে মুখ তুলে কথা বলারও সাহস ছিল না অনেকের। তাই সবাই সবকিছু জানা সত্ত্বেও কেউ কিছু করতে পারতো না। কয়েকজন মেয়ে সাহস করে স্থানীয় প্রশাসনকে জানিয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, তারাও কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে লোকলজ্জার ভয়ে উল্টে মেয়েদেরই মুখ বন্ধ করে রাখতো তাদের পরিবার। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তাহলে কিভাবে সামনে এলো এই ঘটনা। এবার সেটাই বলবো। সাল 1992, ততদিনে ফারুকের সাথে এই স্ক্যান্ডালে জড়িয়ে গেছে আরো বেশ কয়েকটি নাম। তারা প্রত্যেকেই যথেষ্ট প্রভাবশালী। আর শুধু তাই নয়, অনেক সময় এই অসহায় মেয়েগুলোকে ডেকে অনেক রাজনৈতিক নেতাদের কাছেও পাঠানো হতো ভয় দেখিয়ে। এদিকে মেয়েরা দিনের পর দিন এই অত্যাচার না পারছে সহ্য করতে, না পারছে কাউকে বলতে, শুধু নিজের ভেতর গুমড়ে গুমড়ে মরছে প্রতিদিন। তাদের মধ্যেই কয়েকজন নিজেকে শেষ করে দেওয়ার পথও বেছে নেয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে 6 জন মেয়ে করে, এবং তারা প্রত্যেকেই ছিল সোফিয়া সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট। বিষয়টা বেশ শোরগোল ফেলে দেয় আশেপাশের এলাকায়, কিন্তু তখনও কেউ কিছু বুঝে উঠতে পারছিল না কেন হঠাৎ করে সুসাইড করছে মেয়েগুলো। এইসবের মাঝে আরো একটা ঘটনা ঘটে। ভিডিও শুরুতেই বলেছি, সেই সময় এখনকার মতো ডিজিটাল ক্যামেরা ছিল না। এক ধরনের ফিল্ম রিল ব্যবহার হতো ছবি তোলার জন্য, এবং ফিল্মে তোলা সেই ছবিগুলোকে বলা হতো নেগেটিভ। তারপর সেই নেগেটিভ গুলো নিয়ে যেতে হতো কোনো ফটো স্টুডিওতে সেগুলো প্রিন্ট করার জন্য। এবার যে স্টুডিও থেকে ফারুকরা ছবিগুলো প্রিন্ট করেছিল, সেখান থেকে কয়েকটা ছবি হাত বদল হয়ে কিছু জনের মধ্যে ছড়িয়ে যায়, আর এখান থেকে পুরো কেসটা ধীরে ধীরে ঘুরতে শুরু করে। একদিন এরকম ভাবেই কয়েকটা নগ্ন ছবি এসে পৌঁছায় আজমেরের এক স্থানীয় সাংবাদিক মদন সিং এর হাতে। মদন সিং ওখানকার একটা লোকাল পত্রিকার সাংবাদিক। মদন সিং যখন এই ছবিগুলোর ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে, তখন সোফিয়া সেকেন্ডারি স্কুলে সুইসাইড করা মেয়েদের সাথে একটা লিঙ্ক খুঁজে পায়। মেয়েগুলো কেন এক এক করে সুইসাইড করছিল, এবার সবটা পরিষ্কার হয়ে যায় মদন সিং এর কাছে। মদন সিং প্রথমে পার্সোনাল লেভেলে তদন্ত শুরু করে, কিন্তু এই পুরো স্ক্যান্ডালটার ব্যাপারে যখন জানতে পারে, তখন একটা ঠান্ডা স্রোত বয়ে যায় ওর শির দ্বারা দিয়ে। পুলিশ সহ আরো বেশ কয়েক জায়গায় মদন সিং এই বিষয়টা নিয়ে কথা বলতে যায়, কিন্তু কেউ কোনো সাহায্য করেনি, বরং সবাই তাকে উল্টে সাবধান করে দেয় এই খবর যেন সে না ছাপে, এতে তার বিপদ হতে পারে। কিন্তু মদন সিং কারো কথা শুনে না। যখন আর কোনো উপায় পাওয়া গেল না, তখন নিজেই সাহস করে তার কাগজে এই খবরটা ছেপে দেয়, সাথে অপরাধীদের ছবি দিয়ে। খবরটা সামনে আসতেই চারদিকে শোরগোল পড়ে যায়, নড়ে চড়ে বসে দেশের মিডিয়া। কদিনের মধ্যেই গোটা দেশ জেনে যায় এই স্ক্যান্ডালের ব্যাপারে, এবং এতদিনে ফেটে পড়ে আজমেরও। হাজার হাজার মানুষ চিশতি পরিবারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমে আসে, কিন্তু ফারুকরা এতই দুঃসাহসী যে তাতেও তাদের থামানো যায়। একদিন এক শুনশান রাতে ফারুক গ্যাংয়ের কয়েকজন তাড়া করে সাংবাদিক মদন সিংকে। রাস্তায় তার বাইক দাঁড় করিয়ে গুলি করে খুন করতে চায়। মদন সিং গুলি খেয়েও সেখান থেকে পালিয়ে কোনো মতে হাসপাতালে গিয়ে পৌঁছায়, কিন্তু আততায়ীরা এরপর সেই হাসপাতালে ঢুকে গুলি করে হত্যা করে মদন সিংকে। ভিডিও শুরুতে একটা প্রতিশোধের কথা বলেছিলাম, মনে আছে? এখান থেকে সেই প্রতিশোধের সূত্রপাত। মদন সিংকে হত্যা করার পেছনে মাস্টারমাইন্ড ছিল সাওয়াই সিং, আর যে দুই যুবক বাইকে করে ঢুকে সাওয়াই সিংকে গুলি করেছিল, তারা আর কেউ নয়, মদন সিং এর দুই ছেলে সূর্য প্রতাপ সিং এবং ধর্ম প্রতাপ সিং। বাবার মৃতদেহে হাত রেখে সেদিন প্রতিজ্ঞা করেছিল বাবার মৃত্যুর বদলা নেওয়ার, এবং দীর্ঘ 30 বছর পর সেই বদলা শেষ হলো। যাই হোক, প্রতিবাদ তো চলছিল, কিন্তু মদন সিংকে হত্যা করার পর এই প্রতিবাদ এক ভয়ানক রূপ নেয়। সেই প্রতিবাদের চাপে তৎকালীন রাজস্থান সরকার বাধ্য হয় এই কেসটাকে স্থানীয় পুলিশের হাত থেকে নিয়ে সিআইডির হাতে তুলে দিতে। কিন্তু শুধু সিআইডির হাতে গেলেই তো হলো না, সাক্ষ্য প্রমাণও তো লাগবে। আর এখান থেকেই শুরু হয় নির্যাতিতা মেয়েদের এমন এক লড়াই, যে লড়াই শুরু হয়েছিল যখন তারা স্কুলে পড়তো, আর শেষ হয়েছে যখন তারা কারো মা ঠাকুমা। সিআইডি তদন্তে নামলেও ফারুকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রায় 250-রও বেশি নির্যাতিতার মধ্যে মাত্র 16 জন মেয়ে রাজি হয় আদালতে স্টেটমেন্ট দেওয়ার জন্য। বাকিরা ভয়ে কিছু স্বীকারই করতে চায় না। তাই ওই 16 জনের স্টেটমেন্টের উপর ভিত্তি করেই মামলা শুরু হয়, এবং মামলা চলতে চলতে শেষ অবধি 16 জন থেকে মাত্র 3 জন থেকে যায়, এবং আদালত তাদের ফাইনাল স্টেটমেন্ট নেয়। স্থানীয় পুলিশের ইচ্ছাকৃত উদাসীনতায় অনেক প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছিল। তাও গ্রেফতার করা হয় 9 জনকে। সর্বমোট 18 জনকে এই ঘটনায় অভিযুক্ত দেখানো হয়েছিল, যাদের মধ্যে একজন মামলা চলাকালীনই 1994 সালে আত্মহত্যা করে, এবং একজন এখনো ফেরার, আর 4 জন ছাড়া পেয়ে গেছে প্রমাণের অভাবে। এবং প্রায় 32 বছর ধরে মামলা চলার পর আদালত জানায় 6 জন অভিযুক্ত ইতিমধ্যেই তাদের সাজা অনুযায়ী জেল খেটে ফেলেছে। ফারুক চিশতি সহ 6 জনের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা করা হয়েছিল, এবং 2024-এর 20 আগস্ট তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত।
30 বছর। হ্যাঁ, 30 বছর পর অপরাধীরা শাস্তি পেল ঠিকই, কিন্তু 30 বছর ধরে যে মহিলারা এই লড়াইটা লড়ছেন তারা ন্যায় পেল কি? তোমার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই। এই ছিল ভারতের সব থেকে বড় সেক্স স্ক্যান্ডাল। বিভিন্ন সত্য ঘটনার উপর এরকম আরো ভিডিও দেখতে চাইলে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। এবং যারা যারা আমার পুরনো চ্যানেল থেকে এখানে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন তারা প্লিজ এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেক সপ্তাহে এখানে নতুন নতুন ভিডিও আসতেই থাকবে। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমরা কোন কোন ঘটনা নিয়ে ভিডিও করতে পারি তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।